রাফি চুপ করে থাকে কিছুক্ষণের জন্য। মাফিয়া গার্ড যদি সত্যি বলে তাহলে আসলে রাফি তার পরিবারকে বিপদের মুখে ফেলে রেখে এই মৃত্যুফাঁদে পা দিয়েছিল। কিন্তু এত অল্প সময়ে এত কিছু ঘটে যাওয়াটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না রাফির কাছে। না, সব কিছু যাচাই বাছাই না করে আর কোনো মন্তব্য করতে চায় না রাফি। যত দ্রুত সম্ভব আমার পরিবারের সাথে আমার কথা বলানোর ব্যবস্থা করো প্লিজ। সে ব্যবস্থা আমি করছি। আর হ্যাঁ, কার্গো প্লেনটি তোমাকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশে নিয়ে যাচ্ছে। বিমানটি সরাসরি একটা আর্মি বেসে ল্যান্ড করবে। ওখান থেকে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। কিন্তু আমার গন্তব্য কোথায়? সময় হলেই জানতে পারবে। এখন বিশ্রাম নাও, কাল অনেক কাজ আছে। রাফি ফোনটা কেটে দেয়। মেঘের উপর ভেসেও চলেছে কার্গো প্লেনটি। রাফি মনে মনে ভাবতে থাকে, কেন নিজের সিক্রেট আইডেন্টিটিটা মাফিয়া বয় ছেড়ে প্রকাশ্যে একজন সাইবার ক্রাইম অ্যানালিস্ট অফিসার হতে গেল। দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছিল রাফি সবসময়, কিন্তু মুহূর্তের ভিতর সবার কাছে শত্রু হয়ে যেতে হবে এটা কখনো ভাবিনি রাফি। দেশের জন্য কিছু করতে গেলে যে এত বড় মাসুল দিতে হয় এটা রাফি সত্যিই জানতো না। নিজের পজিটিভ মনকে নেগেটিভ ছায়ায় দেখতে মোটেই অভ্যস্ত নয় রাফি, কিন্তু নিজেকে পজিটিভ রাখার সব শক্তি হারাতে বসেছে সে। এত সব ভাবনা চিন্তার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে রাফি যে কখন ঘুমিয়ে যায় তা নিজেও জানে না। হঠাৎ কিছুটা জাগিতে রাফির ঘুমটা ভেঙে গেল। সকাল হয়ে গেছে। মেঘের উপর কিছুক্ষণের ভিতর হয়তো বিমানটি ল্যান্ড করবে, তাই সিগন্যাল দিচ্ছে সিট বেল্ট বেঁধে নিতে এবং ফোন সুইচ অফ করতে। রাফি ফোনটা বন্ধ করে আর কিছুটা আড়মোড়া দিয়ে ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেয়। বেশ ঝাঁকি খেতে হলো কার্গো প্লেনটি ল্যান্ড হতে। রাফি শক্ত হয়ে বসে রইল তার সিটে। মনে হচ্ছিল এটাই শেষ যাত্রা। অবশেষে কার্গো প্লেনটি থামলো। মাফিয়া বলেছিল এখান থেকে কেউ একজন রাফিকে নিয়ে যাবে গন্তব্যে, কিন্তু কে নেবে কোথায় নেবে কিছুই জানে না রাফি। ফোন অন করে যথারীতি *666# নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণের ভিতর ফোন দেয় মাফিয়া গার্ড। ল্যান্ড করেছো? এই মাত্র ল্যান্ড করলো। কে আমাকে নিতে আসবে? কোথায় যাচ্ছি? একটা সবুজ রঙের আর্মি জিপ। রানওয়ের আশেপাশে ওই গাড়িটা ছাড়া আর কোনো গাড়ি থাকার কথা না। রাফি আশেপাশে তাকিয়ে একটাই জিপ দেখতে পায়। হয়তো পেয়েছি, কিন্তু কি বলবো ড্রাইভারকে? বলো, আই অ্যাম দ্য প্যাকেজ। আই হ্যাভ দ্য প্যাকেজ। না না, আই অ্যাম দ্য প্যাকেজ। রাফির কাছে অদ্ভুত লাগলেও জিপের ড্রাইভারের কাছে গিয়ে মাফিয়া গার্ডের শিখিয়ে দেওয়া কোড বলল। ড্রাইভার কোনো প্রত্যুত্তর না দিয়ে গাড়িতে বসতে বলল। রাফিয়া ব্যাগ দুটো গাড়ির পিছন দিয়ে বসলো। ড্রাইভার নিজে মন দিয়ে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? যে অস্ত্র ব্যবসায়ীর ব্যাংকারে আশ্রয় নিয়েছিলে তার কাছে। কেন কি তার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে না? তার ব্যাগ, হার্ড ড্রাইভ সব ফেরত দিতে হবে তো। সে যদি জানে যে আমি তার ব্যাংকারে ঢুকে পড়েছিলাম, তাহলে তো আমাকে গুলি করে মারবে। অতটাও সহজ নয়। সে তার বাড়ির সিকিউরিটি স্ট্যাটাস দুনিয়াকে দেখানোর জন্য একটা ডিক্লারেশন দিয়েছিল। 24 ঘন্টার ভেতর যদি কেউ তার বাংলোতে ঢুকে যে কোনো কিছু চুরি করে আনতে পারে, তাহলে তিনি চোরকে যে কোনো কিছু দিতে তৈরি। ওই বাংলোতে কেউ ঢোকার সাহসী বা করবে কেন? জান গেলে কি আর জান ফেরত আসবে? তুমি তো ঠিকই ঢুকেছিলে, তাও সবচেয়ে সিক্রেট ব্যাংকারে। আমি তো না জেনেই। কিন্তু এই চুরির আয়োজনের উদ্দেশ্য কি? অস্ত্র ব্যবসায়ী পিকাচুকে বিক্রি করে দিতে চাচ্ছে একটা ইন্টেলিজেন্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে নিজেই পিকাচুকে চুরি করেছে এর ডেভেলপার গ্রুপের কাছ থেকে, আর ডেভেলপারের সবাইকে মেরে ফেলেছে। তার মানে বিক্রির আগে পিকাচুর নৃশংসতার একটা ডেমো দেখাতে চেয়েছিল সে। একদম ঠিক। কিন্তু পিকাচু তো কাউকে মারেনি, কোনো ডেমোই শো অফ হয়নি। মেরেছে। তুমি কার্গো প্লেনে ওঠার পর পিকাচুর সব পারমিশন রেজিস্ট্রেশন খুলে দেই আমি।
পিকাচু রেজিস্ট্রেশন ফ্রি হয়ে আর্মি বেসে যাওয়ার আগেই আর্ম ট্রাক কন্ট্রোল করা বন্ধ করে দেয়। ফলে সন্ত্রাসীরাও আর্ম ট্রাক খুঁজে তোমাকে না পেয়ে আবার বাংলোতে ফিরে আসে। রেস্ট্রিকশন ছাড়া পিকাচু কি করার ক্ষমতা রাখে তা তোমার আইডিয়াতেই আছে। একটা অস্ত্রধারী সন্ত্রাসীকেও জ্যান্ত ছাড়নি পিকাচু। আমি কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চাইছিলাম না, তারপরও এমনটা ঘটলো। আচ্ছা, কেউই কি আসেনি চুরি করতে? সেটা বলা সম্ভব নয়, কারণ পিকাচু কাউকেই জিন্দা ছাড়েনি। বন্ধুত্ব করতে যাবে এবং তোমার পুরস্কার আনতে যাবে। কিছুক্ষণের ভেতরেই তুমি একটা উপদেশ শহরে পৌঁছাবে। সেখানে গাড়ি বদল হবে এবং তোমাকে সিকিউর করে অস্ত্র ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হবে। সিকিউর মানে হাত পা চোখ বেঁধে? বলা যায় এমনই কিছু একটা। কোথা থেকে এনে কোন বিপদে ফেলছো আমায় তুমি? চিন্তা হওয়াটাই স্বাভাবিক। গুড লাক। রাফি কথা বলা শেষ করে গাড়ি জানালা দিয়ে দেখতে থাকে। শহরটা খুবই সুন্দর, সাজানো গোছানো রঙিন শহর। আধ ঘন্টা বা তার একটু বেশি সময় পর গাড়িটা একটা রাস্তায় মোড় দাঁড়ালো। ড্রাইভার ইশারা করে গাড়ি থেকে নামার জন্য। রাফি ব্যাগগুলো নিয়ে নেমে পড়ে গাড়ি থেকে। চার রাস্তার মোড়, অথচ একটা গাড়িও নেই, মানুষজনেরও বালাই একেবারেই। রাফি দেখতে পায় দূর থেকে একটা গাড়ি আসছে। কাছাকাছি আসতেই রাফি বুঝতে পারে একটা লিমোজিন। রাফির সামনে এসে দাঁড়ায় গাড়িটা। একজন হোমচামড়া লোক গাড়ি থেকে নেমে রাফিকে গাড়ি ধরতে বলে। অন্য কোনো উপায় না থাকায় গাড়ির ভিতরে উঠতে হলো রাফির। গাড়ির ভিতরে পুরাই আলাদা, বাঘের চামড়া দিয়ে বানানো সুপার কভার, মদের বোতল সহ আরও অনেক কিছু দিয়ে সাজানো পুরো লিমোজিনের ভিতরটা। গাড়িটা তখনও দাঁড়িয়ে। বাইরের লোকটা ভিতরে এসে বসে রাফিকে একটা ছোট্ট বোতল দেয়। আমি অ্যালকোহল নেই না। এটা অ্যালকোহল না, এটা সিডেটিভ। তোমাকে বেহুশ করে দেবে। গন্তব্যে পৌঁছানোর পর তোমার জ্ঞান ফেরানো হবে। এখন জলদি। বলে একটা পিস্তল বের করে রাফির বুক বরাবর ধরে। আর লোকটি সোজাসাপটা জবাব দেয়, আর পিস্তলের নল দেখে রাফির গলা আটকে আসে। কিন্তু আর কোনো উপায় না থাকায় মাফিয়া গার্ডকে 101টা গালি দিতে দিতে রাফি বোতলে মুখ খুলে গলায় চালান করে দেয় পুরো বোতলে সিডেটিভ। কিছুক্ষণের ভিতর চোখগুলো ভারী হয়ে আসতে থাকে রাফির, হাত পা আশার হয়ে আসে। ধীরে ধীরে জ্ঞান হারায় রাফি। লিমোজিনটা চলতে থাকে রাফির পরবর্তী গন্তব্যের দিকে। কিছুক্ষণের ভিতর চোখগুলো ভারী হয়ে আসতে থাকে রাফির, হাত পা আশার হয়ে আসে। ধীরে ধীরে জ্ঞান হারায় রাফি। লিমোজিনটা চলতে থাকে রাফির পরবর্তী গন্তব্যের দিকে। হঠাৎ এক বিকট গন্ধে জ্ঞান ফিরে রাফির। গা হাত পা ঝাড়া দিয়ে ওঠে মুহূর্তের ভিতরে। অনেকটা হঠাৎ করেই কিক স্টার্ট দিয়া মোটর সাইকেলের মতো অবস্থা। রাফি ঘোর আর অজ্ঞানতা কাটিয়ে বের হয়ে আসতে বের সময় লাগলো। রাফি মিটিমিটি করে চোখ মেলে দেখতে পায় আশপাশ, আর ওই উটকো গন্ধের উৎস। হাত পা নাড়তে না পারলেও চোখ খুলে পরিবেশ বোঝানোর চেষ্টা করে। কে যেন নাকের কাছে একটা ছোট্ট কাচের বোতলের চিপি খুলে ধরে আছে, আর বোতলটা থেকেই উটকো গন্ধ আসছে। রাফি নাক ঝাড়া দিয়ে সরে যেতে চায়, কিন্তু নিজেকে হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারে আবিষ্কার করে সে। জ্ঞান ফিরেছে এবং সজ্ঞানে চেয়ারে দাপাদাপি করতে দেখে রাফি নাকের কাছ থেকে বোতলটা সরিয়ে নিল লোকটা। জ্ঞান ফেরানোর জন্য চেহারা একটু পানি দিলেই হতো, কিন্তু নাকের কাছে এমন বিদঘুটি গন্ধতের কী প্রয়োজন ছিল সেটাই বুঝতে পারল না রাফি। পুরোপুরি জ্ঞান ফেরার পর আশপাশটা ভালোভাবে দেখা শুরু করলো রাফি। বেশ বড়সড় একটা আলো ছায়া ঘেরা রুম। মোটামুটি আন্দাজ করা যাচ্ছে রুমের মাঝখানে বসে আছে রাফি। আধো আলো ছায়ায় যতটুকু বোঝা যায় পুরো রুমটাতে শুধু সাদা এবং কালো রঙের জিনিসপত্র। দেয়ালের রং থেকে শুরু করে বইয়ের মলাট পর্যন্ত। রাফি কাউকেই দেখতে পাচ্ছে না, আর সবাই কেমন যেন অন্ধকারে লুকিয়ে আছে। বেশ কিছুক্ষণ ধরে রাফি চুপচাপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেও কিছু বুঝতে পারল না। শেষমেশ বলে বসলো, কেউ কি বলবে আমি কোন জাহান্নামে আছি? পৃথিবীর জাহান্নামে। এভাবে বেঁধে রাখার কি মানে? আমি স্বেচ্ছায় এখানে এসেছি, এভাবে বেঁধে রাখার প্রয়োজন আছে কি? তুই এখন যার সামনে বসে আছিস তার সামনে বসে কেউ আজ পর্যন্ত এতগুলো কথা বলতে পারেনি। তাহলে আমি বেঁচে আছি কিভাবে?
কারণ আমার ইচ্ছা। রাফি কথার ওজন শুনেই বুঝে গেল এই নিয়ে বস টাইপের কেউ কিছু বলার যৌক্তিক হবে কিনা ভেবেও বলে বসে রাফি। মেহেরবানি করে হাতের বাঁধনটি খুলে দিন, প্রচন্ড রকমের নাক চুলকাচ্ছে, পারছি না আর। এমন থমথমে পরিবেশে এরকম কথা শুনে একটা গম্ভীর হাসি আওয়াজ পেল রাফি। বেশ জোরে সোরেই হাসতেন তিনি। খুলে দে। অন্ধকারের ভিতর থেকে দুটি ছায়া এগিয়ে এলো, একজন ঠায় দাঁড়িয়ে রইল আর একজন হাতের বাঁধন খুলে দিতে লাগলো। হয়তোবা এখানে পৌঁছানোর পর থেকে হাতটা বাঁধা ছিল। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে রক্ত চলাচল শুরু করলো হাতের শিরা ও শিরাতে। রাফি দ্রুত এক হাত দিয়ে নাক চুলকাতে লাগলো, যদিও নাক চুলকানোর ব্যাপারটা মিথ্যা ছিল, তাই বলে তো আর সবাইকে বুঝতে দেওয়া যাবে না বিষয়টা। বস হাসি থামিয়ে গম্ভীরতা এনে বললেন, তাহলে তুই দাবি করছিস যে তুই আমার বাংলোতে ঢুকেছিলি আর জ্যান্ত বের হয়ে এসে আমার সাথে কথা বলছিস? রাফি দড়ি দিয়ে হাতের বাঁধা জায়গায় হাত বোলাতে বোলাতে বলল, জি হ্যাঁ, বিপদে পড়ে ঢুকতে হয়েছিল ওখানে। বিপদ? কিসের বিপদ? আমার বাংলোয় তো একটা বিপদের কূপ। তোর আন্দাজ আছে যে গতকাল কতগুলো মানুষ জান খুইয়েছে আমার বাংলোর দরজার সামনে? রাফি না সূচক মাথা দোলায়। 143 জন। একজনও বাংলোর বাউন্ডারিও ছুঁয়ে দেখতে পারেনি, অথচ মোড়ে লাশ হয়ে গেছে। আর তুই কিনা বলছিস তুই আমার বাড়ি ঢুকেছিলি? তো কিভাবে মানবো যে তুই আমার বাড়ি ঢুকেছিলি? প্রমাণ দে। আমার সাথে 2টা ব্যাগ ছিল, ওগুলো কোথায়? ওগুলো বাহিরের কাউন্টারে রয়েছে। দয়া করে আমার সামনে এনে দেবেন কি প্রমাণ ব্যাগে? বস গলা দিয়ে "হাহ" বলে হয়তো কাউকে নির্দেশ দিলেন ব্যাগ নিয়ে আসার জন্য। কেউ একজন ছায়ার ভিতর থেকে হেঁটে হেঁটে রাফির পিছনে চলে গিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজা খোলার আওয়াজ হয় আর ঝপ করে 2টা ব্যাগ রাফির সামনে ফেলে লোকটা আবার ছায়া মিলিয়ে যায়। রাফি ব্যাংকার থেকে নিয়ে আসা ব্যাগটা তুলে নিয়ে তার উপর কার্ডটা রেখে বলে, দেখুন তো ব্যাগ আর কার্ডটি চিনতে পারেন কি না? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ঠিক মতো, কিন্তু রাফির হাতে থাকা ব্যাগটা আবছা আলোতে দেখেই আলো জ্বালা, কে একজন আলো জ্বালা এক্ষুনি। রাফি জানে যে এখন ভয়াবহ এক ড্রামা সিরিয়াল হতে চলেছে, তাই মানসিকভাবে রাফি প্রস্তুতি ছিল। আলো জ্বলে উঠতে রাফি তার সামনে টেবিলে গায়ে হেলান দিয়ে মনোজপয়সী এক ব্যক্তিকে আবিষ্কার করে। ভয়াবহ স্টাইলিশ হাতে রিল্যাক্স, গায়ে সাদা শার্ট, কালো কোট, কালো শু, শুধু চোখটা একটু বেশি বড় হয়ে গেছে আর দৃষ্টি স্থির হয়ে আছে রাফির হাতের ব্যাগটার দিকে। একজনকে ইশারা করলো রাফির হাত থেকে ব্যাগটা নিয়ে আসার জন্য, আর নিজে গড়ে গিয়ে চেয়ারের সামনে দাঁড়িয়ে একটা মোটা চোট ধরাতে শুরু করলো। একজন এসে ব্যাগ থেকে কার্ডটা রাফির হাত থেকে নিয়ে বসের সামনে টেবিলে রাখলো। চোরটি লম্বা একটা টান দিয়ে বস টেবিল লোকটা ওই কার্ড টেবিলের থেকে হাতে তুলে নেয়। চোখ সানাবড়া হবার উপক্রম, তারপর নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করছে ওই বস টাইপের লোকটি। বস অন্য দুজনকে উদ্দেশ্য করে বলল, তোরা বাইরে যা, প্রয়োজনে ডেকে নেব। রুমের ভিতর বস আর রাফি ছাড়া আর সবাই বের হয়ে গেল। সবাই বের হয়ে যাওয়ার পর দরজা লাগাতেই একটাই প্রশ্ন করব, পরিষ্কার জবাব চাই। কিভাবে? রাফি যা যা ঘটেছে তার বর্ণনা শুরু করতেই ওসব শুনতে চাইনি। এই ব্যাগটা আমার বাংলোর 100 ফুট নিচে বাংকারের একটা লকারে ছিল। এটা তোর হাতে আসলো কিভাবে? কারণ গত পরশু রাত থেকে গতকাল রাত পর্যন্ত আমি ওই ব্যাংকারেই ছিলাম। বসের চোখ নাক গাল লাল হয়ে গিয়েছে রাফির কথা শুনে। কি তুই বলতে চাস গতকাল বাউন্ডারি ছুঁতে না পারা চোরগুলোকে শেষ করে দেওয়া সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিয়ে তুই আমার বাউন্ডারিতে ঢুকেছিস, বাংকারের লিফটে পৌঁছেছিস, লিফট থেকে নেমে বাংকারের কোড ভেঙে বাংকারের দরজা খুলেছিস, আমার ক্যাশ রুমে ঢুকে লকার খুলে ব্যাগটা নিয়ে বের হয়ে এলি, অথচ তোর গায়ে ফুলের টোকাও পড়েনি, আর আমি কোনো ইন্ট্রুডার অ্যালার্টও পেলাম না। অসম্ভব। আমার জানা মতে আপনার বাউন্ডারির ভেতর যে একটা এন্টি নিউক্লিয়ার ব্যাংকার রয়েছে, এই ইনফরমেশন জানা কোনো ব্যক্তি জীবিত নেই। আর আপনার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টও যথেষ্ট কর্মপটু, তা গত রাতে আপনার বাড়ির সামনের লাশের বহর দেখলে বোঝা যায়। কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টও কম যায় না, সে আপনার পুরো সিস্টেমকে হ্যাক করে ফেলেছে। আমার সিকিউরিটি সিস্টেম হ্যাক করা যাবে না এমনটাই বলেছিল ওরা। তাহলে আমার টাকা
চিন্তার কোনো কারণ নেই। আপনার পুরো বাংলো থেকে ওই ব্যাগ আর এই হার্ড ড্রাইভ ছাড়া আর কিছুই খোয়া যায়নি। বস আরও বিস্মিত হয়ে বলল, হার্ড ড্রাইভও নিয়ে এসছিস, সেটা কোথায়? ওই ব্যাগের ভেতরই আছে। ব্যাগটা যে আমি সাজিয়ে নিয়ে আসিনি তার প্রমাণ। তুই তুই আমার বাংকার পর্যন্ত চলে গেলি, তার মানে আবার সিকিউরিটি সিস্টেম সমস্যা রয়েছে? আবার ইন্টেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম আসলে ইন্টেলিজেন্ট নয়। এমন ভুলভাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যদি আমি বিক্রি করি, তাহলে তো আমার জীবন নিয়েই টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আপনার সিকিউরিটি সিস্টেম যে ডেমো দেখিয়েছে তাতে নিশ্চয়ই অনেক প্রশংসা কুড়িয়েছে পিকাচু। তুই আমার বাংকারের ইন্টেলিজেন্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের নামও জানিস? আসলে 24 ঘন্টারও বেশি সময় ধরে ছিলাম তো ব্যাংকারে, একা একা ভালো লাগছিল না, তাই পিকাচুর সাথে গল্প করছিলাম। ভালো এবং খুবই ভদ্র অ্যাসিস্ট্যান্ট। তোর ভালো লেগেছে পিকাচুকে? আবার জিগায়, ভালো লাগবে না কেন? খুবই ভালো মনের অ্যাসিস্ট্যান্ট, খালি একটা শরীর নাই। বস মনে মনে ভাবে, এমন একটা সিকিউরিটি সিস্টেমের উপর ভরসা করে সে তার বানানো 15 রং বাংলো খোলা ফেলে রেখে এসেছে। হায় হায়। তার মানে তুই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করিস। ভালো, তোকে একটা অফার দিতে চাই। তুই যদি পিকাচুর সমস্যার সমাধান করে দিতে পারিস, তাহলে পিকাচু তোর। কথাটা শোনার সাথে সাথে রাফির খটকা লাগে। পিকাচুর ডেভেলপার কাউকে এই লোক জীবিত রাখেনি, আর রাফি তো মামুলি মানুষ। রাফি কপাল কুঁচকে বলল, কাজটা করার পর আপনি যে আমাকে মেরে ফেলবেন না তার গ্যারান্টি কি? বস মনে মনে ভাবে যে এই ছেলেকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা নয় এখন। না না না, আমি তোকে মারবো কেন? তুই আমার এত বড় উপকার করবি, তোকে মারা যায়? কথাটা শোনার পর রাফি বুকটা মোচড় দিয়ে ওঠে। মনে হতে লাগে এই যাত্রায় মনে হয় শেষ যাত্রা। আমার ফোনটা, আমার কথা বলতে হবে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে। এখানে তোর জন্য ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। যদি গোয়েন্দা সংস্থাকে আমার লোকেশন জানিয়ে দিস তো। তখন রাফি কিছু বলতে চায়, কিন্তু বসের ফোন বেজে ওঠায় সে হাত তুলে থামিয়ে দেয় রাফিকে। ফোনে কথা বলা শুরু করে রাফি সামনেই প্রথমে হু হাতে জবাব দিল। কিছুক্ষণের ভিতরে সে রাফির দিকে ঘুরে দাঁড়ালো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। আরও কিছুক্ষণ কথা বলার পর বস রাফির দিকে ফোন এগিয়ে দিলেন। রাফি বিস্ময়ের সাথে ফোনটি নিয়ে কানে ধরল। কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েসটা রাফির খুবই পরিচিত। মাফিয়া গার্ল। কোথায় এনে ফাঁসিয়ে দিলে? এ তো এখন আমাকে মারার ফোন দিয়ে আসছে। তাই নাকি? বেশ বার বেড়েছে মনে হচ্ছে। যাই হোক, যে জন্য তোমাকে এখানে আনা, তোমাকে কোনো ট্রেস ছাড়া পরবর্তী গন্তব্যে পৌঁছে দিতে কেবল মাত্র ওই পারবে। ভেবেছিলাম পুরস্কার হিসেবে তোমার ফ্রি ট্রান্সফারের ব্যবস্থা করব, কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা উল্টো করতে হবে। তুমি যদি বিনা অনুমতিতে আমার টাকার গুদামে ঢোকো তাহলে আমার রাগ হওয়া স্বাভাবিক নয় কি? কথাটা তুমি মন্দ বলনি। যাই হোক, ফোনটা ওকে দাও। রাফি ফোনটা এগিয়ে দিতে কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে তুলে নিল বস। কিছুক্ষণ ইয়েস নোতে কথা বলে ফোনটা কেটে দিল। রাফির দিকে তাকিয়ে চেয়ারে বসে পড়ল। চুরুটে লম্বা একটা টান দিয়ে রাফিকে প্রশ্ন করতে বসলো। গতকাল রাতে যারা আমার বাড়ির সামনে এসেছিল, তারা আসলে আমার বাড়ি চুরি করতে এসেছিল না, তাই না? রাফি না সূচক মাথা দুলায়। তারা সব তোকে মারতে ওখানে হাজির হয়েছিল। রাফি হ্যাঁ সূচক মাথা দুলায়। তুই ওদের হাত থেকে বাঁচতে বাংকারে ঢুকেছিলি, চুরি করতে নয়। রাফি হ্যাঁ সূচক মাথা দুলায়। তোর অ্যাসিস্ট্যান্ট আমাদের সব কথা শুনছিল। রাফি এর উত্তর জানে না, তবে মাফিয়া গার্লের পক্ষে আড়ি পাতা সম্ভব, তাই হ্যাঁ সূচক মাথা দোলালো। বস উঠে গিয়ে জানালার দিকে ফিরে ডাক দিল তার অ্যাসিস্ট্যান্টগুলোকে। দুজন রুমে এসে রাফির পিছনে দাঁড়ালো। বস অ্যাসিস্ট্যান্টগুলোর উদ্দেশ্যে বলল, প্রাইভেট জেট রেডি করতে বলো, আর এর বাঁধন খুলে পেন্ট হাউসে নিয়ে যাও। জেট রেডি না হওয়া পর্যন্ত একে ওখানেই রাখো, আর একে এর সব কিছু দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্টগুলো রাফির কোমরে আর পায়ের বাঁধন খুলে দিল, আর রাফি ব্যাকপ্যাকটা রাফির হাতে ধরিয়ে দিয়ে তাদেরকে অনুসরণ করতে বলল। রাফি বুঝতো না ওই বস টাইপের লোকটিকে ধন্যবাদ জানানো উচিত কিনা। ভাবনা চিন্তা বাদ দিয়ে রাফি অ্যাসিস্ট্যান্ট দুইজনের পিছনে পিছনে চলতে শুরু করলো।
দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো তাকিয়ে দেখলো লোকটি তখনও জানালা বরাবর তাকিয়ে চোর টানছে। রুম থেকে বেরিয়ে করিডোর হয়ে অ্যাসিস্ট্যান্ট দুজন রাফিকে নিয়ে গিয়ে লিফটে তোলে। করিডোরের ডেকোরেশন আর লোকজনে আসে যাওয়া দেখে রাফি ধারণা করে এটা কোনো বড় মাপের হোটেল। লিফট 22 তলায় গিয়ে থামে। অ্যাসিস্ট্যান্টের পিছন পিছন রাফি গিয়ে ঢুকে পেইন্ট হাউসে। টপ ফ্লোরের এই পেন্ট হাউসটাকে একটা জানালার ঘর বলা চলে। পুরো ঘরটার মেঝে চাঁদার একপাশে দেয়াল ছেঁড়া, পুরোটাই জানালা দিয়ে ঘেরা। অ্যাসিস্ট্যান্টগুলো রুমে আসে না, ইশারায় বলে ইন্টারকমে ফোন এলে যেন রিসিভ করে। রবি ফোনটা বের করে অন করে। অন হতেই মাফিয়া কার্ডের ফোন। কি সব ঠিকঠাক আছে তো, নাকি সমস্যা হয়েছে কোনো? এভাবে মানুষদের ব্যবহার করা আমার মোটেই পছন্দ নয়। আমি এখানে তাদের সাথে দুশ্মনী করতে আসিনি। নিজের প্রয়োজনে মানুষকে এভাবে ব্যবহার করা, নিজের উপরই নিজের ধিক্কার জানতে ইচ্ছে করছে। নিজেকে এত ছোট করে দেখার কিছু নেই। তুমি যে দুনিয়ায় বাস করো সেই দুনিয়ায় কেউ কারো জন্য কিচ্ছু করে না। হয় তোমাকে সেটা আদায় করে নিতে হবে অথবা দখল করে নিতে হবে। আর তুমি তো কারো ক্ষতি করছো না। 140টা লাশ কি কোনো ক্ষতির ভেতর পড়ে না? তার জন্য তুমি দায়ী নাও। আর পুলিশও কোনো ক্লু মেলাতে পারবে না, কারণ লোকালয়ের ভেতর এমন সিকিউরিটি সিস্টেম রাখা বেআইনি। আর পুলিশ জেনে শুনে কিভাবে এটা এত অ্যালাউ করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্সপেক্টর জি কে জিজ্ঞাসাবাদ করা হবে, আর অভিযোগ প্রমাণিত হলে পাপের শাস্তি ভোগ করে শুরু। আর আমি নিজে সেটা কনফার্ম করব। কিন্তু এই অস্ত্র ব্যবসায়ীকে কেন ব্যবহার করছো? এই তোমাকে নিরাপদ গন্তব্যে নিয়ে যাবে। তোমরা এখন ভালো বন্ধু হয়ে গেছো। দেখো না সে তোমার জন্য কত কিছু করবে। আমি কেবল বাড়ি যেতে চাই, আমার মা বাবা আর বউয়ের কাছে। আগে বের তো হও এখান থেকে, তারপর অন্য কিছু। এখন রাখছি, ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। একটু পরেই বস আসবে তোমার সাথে কথা বলতে। রাফি কিছু বলার আগেই মেয়েটা ফোন কেটে দেয়। এই বাজে স্বভাবটা রাফির একদমই পছন্দ না। ফোনটা রাখতে রাখতে দরজা খুললে বসের আগমন ঘটে। রাফিকে দেখে উষ্ণ একটা হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। কিছুক্ষণ আগে যে লোকটা রাফিকে দড়ি দিয়ে বেঁধে রেখে কথা বলছিল, হঠাৎ করে তার এমন পরিবর্তন দেখে রাফি পরনায় অবাকি হয়ে যায়। অফিস রুমে করা ব্যবহারে আমি সত্যিই দুঃখিত। আমি বুঝতেই পারিনি যে আপনি মাফিয়া বয়, দি মাফিয়া বয়। এমন ভাবে কেন বলছেন? আমি আপনার কাজের অনেক বড় ফ্যান। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনাকে কখনো দুই চোখে দেখতে পারবো। মাফিয়া বয়ের কাজের ফ্যান আপনি, কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি কখনো কোনো সন্ত্রাসীকে সাহায্য করিনি। বস টাইপের লোকটা জিভে কামড় বসিয়ে দিল। ছি 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 ছি, আমাকে সন্ত্রাসী বললেন? আমি একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। পৃথিবীর বেসামাল ক্ষমতার সুযোগে যারা পৃথিবীর বুকে রাজত্ব করছে তাদেরকে রুখে দিতে বিভিন্ন দেশের বিদ্রোহীদের সাথে আমি ব্যবসা করি। আমি না থাকলে ওইসব মারণাস্ত্রের সামনে কি নিয়ে দাঁড়াতো বিদ্রোহীরা বলুন তো? এই আমরা আছি বলে এই স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহীরা আন্দোলন চালিয়ে যেতে পারে। বাহ, নিজের ব্যবসার পক্ষে খুব সুন্দর একটা উপসংহার দাঁড় করিয়েছেন। ব্যবসাকে কিভাবে খারাপ বলি ভাই? আমার রুটি রুজির জোগাড় হয় এখান থেকে। তখন ইন্টারকম বেজে ওঠে। বস উঠে গিয়ে রিসিভারটা কানে তুলে নেয়। কিছু কথা শুনে ওকে বলে রিসিভারটা রেখে দেয়। আপনার জেট তৈরি, আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে আমার জেট। একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, এটা রাখুন। জানি যে আমার নাম্বার খুঁজে পেতে এই কার্ডের দরকার পড়বে না। তারপরে যেখানে যাচ্ছেন সেখানকার যে কোনো সমস্যা আপনি আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। আমি আপনাকে সাহায্য করব। রাফি কার্ড হাতে নিয়ে বলল, আপনি আমাকে সাহায্য করবেন কেন? আপনি অনেক বেশি প্রশ্ন করেন। কৌতূহল ভালো, তবে আমাকে বের করতে হবে। চলুন একসাথে বের হওয়া যাক। বস রাফিকে হোটেলের লবি পর্যন্ত এগিয়ে দিল। তারপর একজন অ্যাসিস্ট্যান্ট রাফিকে নিয়ে সেই লিমোজিনে ওঠালো। মাঝখানে কোথাও না থেমে লিমোজিনটা এয়ারপোর্টের ভিআইপি লঞ্চ হয়ে সোজা প্রাইভেট জেটের সামনে এসে দাঁড়ায়। ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স থাকলেও ইমিগ্রেশনে যেতে হয়, কিন্তু এ তো পুরো আলাদা লেভেলের। ড্রাইভার এসে রাফিকে দরজা খুলে দিল, আর বিমানের পাইলট রাফিকে অভ্যর্থনা জানিয়ে বিমানে তুলে দিলেন।
জেটের দরজা লাগার আগে গাড়ির ড্রাইভার একটা ব্যাগ এনে রাফির সামনেতে রাখলো, যেটা রাফি ব্যাংকার থেকে নিয়ে এসেছিল। তখনই বিমানের ইন্টারকমে ফোন আসে। রাফি রিসিভ করতেই আমাদের বন্ধুত্বের শুরুটা সুখকর না হলেও আশা করা যায় সামনের দিনে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। আমার তরফ থেকে সামান্য উপহার আপনার জন্য। আপনার যাত্রা শুভ হোক। বলে টেপ রেকর্ডারের মতো কথাগুলো বলে ফোনটা রেখে দিল। রাফি কোনো কথা বলার সুযোগই পেল না। ফোনটা রেখে ব্যাগটা নিয়ে এগিয়ে যাওয়ার আগেই পাইলট অনুরোধ জানায় ফোনটা অফ করে সিট বেল্টটা বেঁধে নিতে। জেট এখনই টেক অফ করবে। জানতেও পারল না কোথায় পরবর্তী গন্তব্য। জেট ছুটতে শুরু করলো রানওয়ে বরাবর। রাফি চোখটা বন্ধ করতে পরিবারের সবার চেহারাটা ভেসে ওঠে। না, তাদের কাছে ফিরে যেতেই হবে রাফিকে। প্রিপারেশন থেকে বোঝা যাচ্ছিল বেশ লম্বা সফর হতে চলেছে রাফিও। মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলো। দেশে ফিরে কোথায় যাবে, কি করবে, নিজের করা ভুলগুলো শুধরাতে তো হবেই। জেটটি অটো পাইলট মোড দিয়ে মেইন পাইলট কেবিন এলো রাফির সাথে কথা বলতে। কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছু লাগবে কিনা তা দেখতে। কেবিন ক্রুকে দেখিয়ে দিল যেন সব ধরনের প্রয়োজন তাকে ডাকতে পারে। রাফি ফোনটা অন করতে করতে শুধু একটা জিনিসই জানতে চাইল। গন্তব্য কোথায় আমাদের? এই বিমান আপনাকে পিরামিডের দেশ পর্যন্ত পৌঁছে দিবে। তার আগে একটা দেশ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট উঠবেন, যিনি আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দিবেন। রাফি মনে মনে ভাবে, শালা পাইলটও জানে না আমি কই যাচ্ছি। এটা কেমন কথা? অবশ্য পাইলটেরও দোষ নয়, সে তার চূড়ান্ত গন্তব্যের কথা তো বলেছে রাফিকে। রাফি জানে না রাফির গন্তব্য। ভাবনার নজর ঘোরাতে ঘোরাতে চোখ যায় ব্যাগটার দিকে, যেটা ব্যাংকার থেকে নিয়ে এসেছিল রাফি। এতক্ষণ ধরে বহন করার পরেও রাফি জানেই না যে ব্যাগে কি আছে। আগে হয়তো দেখার এখতিয়ার ছিল না, কারণ ব্যাগটি এক প্রকার চুরি করেই আনা হয়েছিল ব্যাংকার থেকে। না বলে নেওয়া আর চুরি করা একই কথা। রাফি সিট থেকে উঠে ব্যাগটা নিয়ে আবার নিজের সিটে বসলো। একটু ঘেটে ঘুটে দেখা দরকার। মাঝারি আকারের চামড়ার ব্যাগ, দেখতে বেশ দামি লাগছে। রাফি উপরে থেকে চেন খোলা শুরু করলো। কার্ডটা রেখে দিয়েছে ব্যবসায়ী। উপরে অন্যান্য প্যাকেটগুলোতে তেমন কিছু না পেয়ে ভিতরে বড় প্যাকেট খুললো রাফি। বিস্মিত হলো সে। হার্ড ড্রাইভটা রয়েছে ব্যাগে, আর সাথে দড়ি দিয়ে বাঁধা ছোট্ট একটা কাপড়ের পুটলি। রাফি কৌতূহল বাড়ে। পুটলিটা খুললে চোখটা ছানা বড়া হয়ে যায়। 6-7 টুকরা সাদা পাথর। রাফির ধারণা নেই তবে কাপড়ে মোড়ানো অবস্থায় এমন সাদা পাথর আসলে কি হতে পারে তা আন্দাজ করতে পারে রাফি। আনকাট ডায়মন্ড। এমন সাইজের এক একটা আনকাট ডায়মন্ডের দাম অনেক টাকা। রাফি এত কিছু ভাবতে ভাবতে ফোন আসে। আননোন সোর্স মানেই মাফিয়া। যাত্রা শুরু হলো। বিমানে আছি, যাচ্ছি কোথায়? বিমানটি আর 6 ঘন্টা পর একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে। তোমাকে নামতে হবে না, বরং আমার একজন অ্যাসিস্ট্যান্ট তোমার বিমান সঙ্গী হবে। অ্যাসিস্ট্যান্ট? যাক, অ্যাটলিস্ট কথা বলার মতো কাউকে পাওয়া যাবে। এতটাও ফ্রেন্ডলি নয় সে। তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়াটাই ওর মিশন। কিন্তু আমার গন্তব্য কোথায়? দেশে ফিরছি তো আমি। এখনই নয়, দেশে ফিরতে হলে তোমাকে নিজেকে আগে নির্দোষ প্রমাণিত হতে হবে। তা না হলে তোমার জন্য দেশে আসা আর মারা যাওয়া সমান কথা। আমাকে আমার পরিবারের সাথে কথা বলতে হবে। কোনো ব্যবস্থা হলো কি? ব্যবস্থা হচ্ছে, তোমার সময় অনুযায়ী সন্ধ্যা নাগাদ তোমার ফ্যামিলির সাথে কথা বলাতে পারবো। রাফি খুশি হওয়া উচিত, তবে পরিবেশের পরিস্থিতি রাফিকে ঠিক খুশি করতে পারে না। জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো রাফি। নিজেকে আকাশের বুকে ওড়াতে দেখেও কেমন যেন বন্দি মনে হতে লাগলো তার। রাফি ভাবতে ভাবতে বলল, আচ্ছা, তোমাকে তো একটা কথা বলা হয়নি। ব্যবসায়ী তো উপহার পাঠিয়েছেন, তারই ব্যাংকার থেকে নেওয়া ব্যাগটা আর হার্ড ড্রাইভটা। আচ্ছা, শুধুই হার্ড ড্রাইভ? কেন, আরো কিছু থাকার কথা ছিল নাকি? হ্যাঁ, একটা ছোট্ট কাপড়ের পুটলি থাকার কথা। হ্যাঁ আছে, পুটলিটা ব্যাগের ভেতরেই আছে। তবে পুটলির ভেতরে যা আছে তা তো আমার প্রাপ্য নয়। প্রাপ্য, তবে পরোক্ষভাবে মনে আছে আমাকে ট্রেস করার জন্য আমার করা কাজগুলো খুঁজে বের করছিলে। রাফি তার মেমোরি ঝাঁকিয়ে ফিরে যায় অতীতের কথায়, যখন রাফি আর ইউএসের 4 সদস্য মিলে মাফিয়া গার্ডকে ট্রেস করার জন্য উঠে পড়ে লেগেছিল।
যেখান থেকে যতটুকু ইনফরমেশন জোগাড় করা সম্ভব সেখান থেকে ইনফরমেশন টেনে বের করেছিল রাফির টিম। খুব ভালোভাবে মনে আছে কতভাবে যে খোঁজ করেছি তোমাকে আমরা 5 জন মিলে। জানি, যাই হোক, আফ্রিকাতে হীরার বদলে অস্ত্রের একটা বড় চালান ধরা পড়ার খবর তো পেয়েছিলে এই খোঁজাখুঁজির ভেতর। রাফির মনে পড়ে মাফিয়া গার্লকে খোঁজার সময় এমন একটা রিপোর্ট এসেছিল যেখানে চরমপন্থীদের সাথে হীরার বিনিময়ে অস্ত্র বেচাকেনা করা এক বিশাল গ্যাংকে হাতে নাতে ধরেছিল আফ্রিকান সেই দেশি পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেছিল আননোন সোর্স থেকে ফোন দিয়ে এই চালান রিলেটেড কিছু নির্দেশনা এবং ডিটেলস দেয়, যার মাধ্যমে পুলিশ অনেক সহজে চরমপন্থীদের ও অস্ত্রের ব্যবসায়ীদের এক বিশাল চালান জব্দ করে। হ্যাঁ মনে পড়ছে, কিন্তু তার সাথে এই কাপড়ের পুটলির সম্পর্ক কি? যে অস্ত্র চোরা কারবারি ধরা পড়েছিল তারা অনেক বড় মাপের চোরা কারবারি ছিল এবং তারা ধরাছোঁয়ার বাইরে থাকতো সবসময়। ওই অপারেশন চোরা কারবারিগুলো ধরা পড়ার পর এই অস্ত্র ব্যবসায়ী সুযোগ পায় তার ব্যবসা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার। সেদিনের সেই ঘটনার কারণে আজ সে বিশাল বড় অস্ত্র ব্যবসায়ী। তাহলে সে আমার ফ্যান হতে যাবে কেন? তার তো তোমার ফ্যান হওয়া উচিত, কারণ কাজটা তো তুমি করেছিলে। আমি তো তোমার অ্যাসিস্ট্যান্ট। সারা সাইবার দুনিয়া তো জানে মাফিয়া বয়ের নাম, আর মাফিয়া গার্ল তো একটা ছায়া মাত্র। তার মানে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে ওই চোরা কারবারিদের ধরিয়ে দেওয়ার ফলে এই অস্ত্র ব্যবসায়ী বড় করে ব্যবসা করার সুযোগ পেয়ে যায়, আর সেই জন্য এই উপঢৌকন। ব্যাপারটা অমন নয়। এই উপঢৌকনের মাধ্যমে সে অনুগত্য প্রকাশ করেছে শুধু। এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। সে এখন তোমার হাতের পুতুল, চাইলেই নাচাতে পারবে। তাই অতটা ভাবনা চিন্তা ঝেড়ে ফেলো। আসলে তুমি কি চাইছো সেটা বলো তো। তোমার আসল উদ্দেশ্য কি? কেন আমাকে এভাবে সাহায্য করছো? সাহায্য করব না আর? তুমি খুব ভালো করে জানো যে আমার প্রশ্নের মানে এটা ছিল না। পৃথিবীর পাওয়ার ব্যালেন্সেস হয়ে গেছে। পানিকে শান্ত দেখে আগুন এখন দাপট দেখাচ্ছে, কিন্তু আগুনের অবশ্যই পানিকে ভয় করা উচিত, আর সেটাই আমার উদ্দেশ্য। কিছুটা বুঝলাম, আর কিছুটা একেবারে মাথার উপর দিয়ে গেল। যাই বোঝাও না কেন, সেখানে আমার ভূমিকা কি? তোমার যোগ্যতা এবং ক্ষমতাকে আজ পর্যন্ত ঠিকমতো কাজে লাগাওনি তুমি। তোমার ফুল পটেনশিয়ালিটি দিয়ে তুমি অনেক কিছুই করতে পারো, যা দুনিয়ার মানুষের চিন্তার বাইরে। আমি একটা স্বাভাবিক জীবন চাই, শুধু আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই। জীবনটা একটা কয়েনের মতো, এপিঠ আর ওপিঠ। তুমি যতই কয়েনের এক পিঠে নিয়ে বাঁচার চেষ্টা করো না কেন, না তুমি কয়েনের অপর পিঠকে অস্বীকার করতে পারবে, আর না পারবে আলাদা করতে। কয়েনের অপর পিঠকেও যে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এখন এইসব নিয়ে না ভাবলেও চলবে। এখন রাখছি। আমার অ্যাসিস্ট্যান্ট না আসা পর্যন্ত বিমান থেকে নামবে না। আর হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট তোমার পূর্ব পরিচিত, তাই ভয় পাওয়ার কিছু নেই। রাফির কপালে এখন আর ভাঁজ পড়ে না। ভাঁজ পড়তে পড়তে এমন বলিরেখা তৈরি হয়েছে যে দেখলেই মনে হয় কপালটা কুঁচকে আছে। আমার পরিচিত? কে সে? কিভাবে পরিচিত? সবই জানতে পারবে যখন সে তোমার সাথে জয়েন করবে। এখন রাখছি। আই উইল বি ইন টাচ। রাফি ফোনটা রেখে দেয়। বিমানে করার মতো তেমন কোনো কাজই খুঁজে পায় না রাফি, তাই বিমানবালাকে ডেকে জানতে চায় কোনো ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস আছে কিনা বিমানে। বিমানবালা রাফির সামনে ডেস্ক থেকে একটা ল্যাপটপ বের করে দেয়। রাফি ল্যাপটপটি ওপেন করে সাধারণ আপডেট নিতে থাকে দেশের। রাফি অনুপস্থিতিতে কারেন্সি চুরির কেসটাতে এক নাটকীয় মোড় এনেছেন ডিরেক্টর স্যার। প্রেস ব্রিফিংয়ে সবাইকে জানিয়েছেন যে রাফির সাহায্যে কারেন্সিটা চুরি হয়েছে, এবং যখন জড়িতদের কাছ থেকে অতিরিক্ত হিস্সা দাবি করে রাফি, তখন অন্যরা বেঁকে বসায় রাফি সবাইকে ফাঁসি দিয়ে পুরো টাকাটা নিয়ে উধাও হয়ে যায়। রাফি ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার ফাইনাল রিপোর্ট সাবমিট করে দিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, এবং তার হস্তক্ষেপেই এখন অপরাধীরা জেলে। তাহলে টাকাগুলো নিয়ে আমি উধাও হলাম কিভাবে? টাকাগুলো কি আবারও আনট্রেসেবল হয়ে পৃথিবীর বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরে বেড়াচ্ছে? যদি এমনটাই হয় তাহলে তো অপরাধীরা বেকসুর সারা পেয়ে যাবে আর দোষী রাফির কাঁধেই পড়বে।
একের পর এক ষড়যন্ত্রের জাল কেটে বের হতে না হতে আরও 100টা জাল এসে পেঁচিয়ে ধরে রাফিকে। কি দোষ ছিল আমার? 10 ফোর্সের টাস্ক ফোর্সই বা কি করেছে এই কেসের ইনভেস্টিগেশন নিয়ে? রাফির মাথায় ঘুরপাক খেতে থাকে এসব। কেন রাফির সাথে বারবার এমনটি হচ্ছে? ভাবতে ভাবতে মনে পড়ে মাফিয়া গার্লটির কথাটা। কয়েনের এপিট ও পিট। রাফি কয়েনের এপিট নিয়ে বেশি ব্যস্ত ছিল সব সময়, কিন্তু কয়েনের ওপিট নিয়ে সবসময় কাজ করছে সে। কোডিং, হ্যাকিং এগুলো তো বেশিরভাগই কয়েনের ওপিটে সংগঠিত হয়। অপ্রিয় হলে এটাই যে সত্যি, রাফির পরিস্থিতির জন্য রাফি নিজেই দায়ী। নিজেকে নিজেই সিকিউর না করে অনেক বড় ভুল করেছে সে। আরও একটু ঘাটাঘাটি করতে চাইল রাফি নিজের ব্যাপারে। বেশ কয়েকটি পত্রিকায় ছাপিয়েছে, যার সারাংশ হলো রাফিউল ইসলাম নামে একজন এনএসএর অফিসার প্রাক্তন এনএসএ ডিরেক্টরে মরহুম ব্রিগেডিয়ার এইচএস মামুনের মদদে কয়েকজন লোভী আর ক্ষমতাশীল কর্মকর্তাদের নিয়ে এই বিশাল অঙ্কের কারেন্সি চুরি করে পুরো কারেন্সি সহ বর্তমানে পলাতক রয়েছে, এবং কয়েকজন নিরাপদ জননেতা ও কর্মনেতা এই কেসের মিথ্যা অপবাদ নিয়ে জেল কাটছে। রাফি ল্যাপটপের লিডটা নামিয়ে রাখে। মাথাটা চিনচিন করছে রাফির। একটু ঘুমানোর চেষ্টা করলো রাফি। ঘুমিয়ে পড়লো কিছুক্ষণের ভিতর। হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় রাফি। চোখ খুলে দেখতে পায় সিট বেল্টটা বাঁধা, ল্যাপটপটাও আর টেবিলের উপর নেই। জানালা দিয়ে তাকিয়ে দেখলো বিমান দাঁড়িয়ে আছে। চোখ ঘোরাতে ঘোরাতে পাশের সোফাতে কাউকে বসে থাকতে দেখে রাফি। বেশ টিপটপ পরিপাটি একটা মেয়ে, পায়ের উপর পা তুলে দোলাতে দোলাতে মোবাইল চাপছে। দেখলে বোঝা যাচ্ছে চুইংগাম চিবাচ্ছে আচ্ছা মতো, কিন্তু মাথায় নিচু করে মোবাইল চাপছে বলে মুখের সামনে চুলে চুল এসেছে, তাই চেহারাটাও ঠিকমতো দেখতেই পাচ্ছে না রাফি। ঘাড় নিচু করে চেহারাটা দেখার ইচ্ছা করলো রাফি, কিন্তু চেহারাটা দেখতেই পাচ্ছে না রাফি। সিট বেল্টের কারণে বেশি নিচু হয়ে দেখতে পাচ্ছে না ভেবে সিট বেল্টটা খুলে ফেলে রাফি। হয়তো সিট বেল্টের আওয়াজ পেয়ে পায়ের দুরনি বন্ধ হয়ে যায়, চুইংগাম চাবানোটাও মন্থর হয়ে যায়। রাফি সাহেব, অনেকদিন পর দেখা হলো। ভালো আছেন নাকি এখনো কলেজের ডোনারগুলোকে খুঁজে বেড়াচ্ছেন? রাফির কৌতূহল বেড়ে যায়। চেনা চেনা কণ্ঠ আবার কলেজের ডোনার খোঁজার কথা বলছে। কে সে? রুহি, বাহ, যতটা হতবুদ্ধ ভেবেছিলাম ততটাও হতবুদ্ধ নন আপনি। বেশ তীক্ষ্ণ কান আপনার। মাথা তুলে মেয়েটা, মেয়ে চোখে একটা সানগ্লাস দেওয়া। যেমনটি ক্যাম্পাসে দেখেছিল তেমনটি একদমই লাগছে না। আর রুহি নামের মেয়েটিকে নিজেকে এমনভাবে কভার আপ করেছে যে দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে লোকাল কেউ নয়। রুহি, আপনি আপনি এখানে কি করছেন? কি আর করব, এক পথভোলা ক্রিমিনালকে পথ দেখাতে এসেছি। উপরের হুকুম। কিন্তু আপনাকে এখানে এভাবে দেখবো কখনো ভাবিনি। আপনার উপর মহল বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট নাকি আমার পরিচিত হবে, কিন্তু সেটা যে আপনি হবেন তা বুঝতে পারিনি। মানুষ তার জীবনে অনেক কিছুই ভাবতে পারে না, কিন্তু পরিবেশ পরিস্থিতি মানুষকে শুধু ভাবাতেই না, অনেক অপ্রীতিকর পরিস্থিতির সামনেও ফেলে দেয়। হয়তো সেটা আমার থেকে আপনি বেশি ভালো জানেন। তাহলে আপনি নিয়ে যাবেন আমাকে দেশে? দেশে? আপনাকে তো দেশে নিয়ে যাওয়ার কোনো মিশন দেওয়া হয়নি। তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় যাচ্ছি আমরা? পৃথিবীর বৃহত্তম দেশে নিয়ে যেতে বলা হয়েছে আপনাকে। আমরা ওই দিকেই যাচ্ছি। মানে ওখানে কেন যাচ্ছি আমরা? আপনার সব প্রশ্নের উত্তর খুঁজতে। ইন্টারকমে সিগন্যাল দেয় বিমান এখনই এয়ারপোর্ট ত্যাগ করবে। রুহি সোফা ছেড়ে এসে রাফির সামনে চেয়ারে বসে পড়ে, সিট বেল্টটা বেঁধে নেয় আর রাফিকেও ইশারা করে সিট বেল্টটা বেঁধে নিতে। রাফি সিট বেল্টটা বেঁধে নিয়ে জানালার দিকে তাকায়। বিমানটি রানওয়ের দিকে যাচ্ছে আর রাফিও এগিয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। রাফি সিট বেল্টটা বেঁধে নিয়ে জানালার দিকে তাকায়। বিমানটি রানওয়ের দিকে যাচ্ছে আর রাফি এগিয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অবশেষে বিমানটি আবার আকাশে উড়ল। রুহি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর রাফি দেখছে রুহিকে। এই পুচকি মেয়েটা মাফিয়া গার্লের অ্যাসিস্ট্যান্ট এখানে কি করছে? কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে এই মরুভূমির দেশে এসে বসে আছে রাফিকে অ্যাসিস্ট করার জন্য। না, ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না রাফির। একগাদা প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে রাফির, কিন্তু রুহির স্বভাব রাফির একটু হলেও মনে আছে। যতটা ঠিক ততটুকুই টাইপ। তাই হয়তো কী দিয়ে শুরু করলে সব প্রশ্নের জবাব পাওয়া যাবে সেটাই ভাবছে রাফি। রাফি ভাবতে ভাবতে
দেখুন, আমি জানি আপনার মনে এক গাদা প্রশ্ন জমা হয়ে আছে। সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন বা টপিক এড়িয়ে চলাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। কিন্তু কিছু প্রশ্নের জবাব না পেলেই নয়। কম সময় ধরে জ্বালাচ্ছে না প্রশ্নগুলো, যেগুলো জবাব পাওয়া জরুরি। আচ্ছা, লেট মি গেসেস ইউর ফার্স্ট কোয়েশ্চেন। মাফিয়া গাইল কে, তাই তো? ঠিক বলেছি? রাফি তপ দেখিয়ে বসে থাকে। রোহিত সোজা একটা জবাবের আগেও শুনেছে রাফি, কিন্তু রাফি সুযোগ পেলে এই প্রশ্নটাই করতো রোহিকে। প্রশ্নটি মনে জায়গাটা স্বাভাবিক নয় কি? তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। ধরেন আপনি জানতে পারলেন মাফিয়া গাইল কি, তারপর কি? মানে কি? ধরুন আমি মাফিয়া গাইল, আপনি জেনে গেলেন, এখন কি? আপনি মানে তুমি মাফিয়া গার্ল? আমি কখন বললাম আমি মাফিয়া গার্ল? ধরে নিতে বলেছি। ধরে নিতে বলেছি মানে কি আমিই মাফিয়া গার্ল হতে হবে? ধরে নেওয়া তো দূর, কেউ কখনো স্বপ্নেও বলেনি মাফিয়া গার্লকে। তাই হঠাৎ কথাটি শুনে আসলে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। হয়েছে হয়েছে, এখন বলেন কি হবে জেনে, কে এই মাফিয়া গার্ল? বাহ, এতদিন ধরে যে আমাকে গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো সাহায্য করে চলেছে, তাকে চিনতে চাইতে পারি না? আমার প্রশ্ন ছিল চেনা জানার পর কি, সেটা বলেন। চিনে ফেলার পর কি, প্রেম করবেন? আমি তো যতদূর জানি আপনি বিবাহিত, তাহলে কি পরকীয়া? রাফি আসলে এক গোলকধাতায় পড়ে যায়। আসলেই তো রাফি তো মাফিয়া গার্লকে চিনতই না। মাফিয়া গার্লই মাফিয়া বয় থেকে রাফিকে খুঁজে পেয়েছে, আর সেদে পড়ে এখনও সাহায্য করছে। কিন্তু মাফিয়া গার্ল কেন এভাবে সাহায্য করবে রাফিকে, সেটা বোঝার জন্য হলেও তো মাফিয়া গার্লকে চিনতে হবে রাফিকে। একবার রাফিকে চেয়ে বসা মেয়েটা আর কী উদ্দেশ্যে রাফিকে সাহায্য করতে পারে? আজীব, প্রেম ভালোবাসা ছাড়া কি দুনিয়ায় আর কিছু নেই? নাকি শুধুমাত্র প্রেম ভালোবাসার জন্যই কেউ কাউকে চিনতে চায়? আমি মাফিয়া গার্লকে চিনতে চাই, কারণ বুঝতে চাই যে কেন একজন মানুষকে এভাবে সাহায্য করবে সে। একজন মানে আপনি মনে করেন আমরা কি ছাড়া আর কাউকে হেল্প করে না এমজি? এমজি? মাফিয়া গার্লের শর্ট এমজি। তো নিজেকে এতটাই স্পেশাল মনে করেন? স্পেশাল ভাবতে যাব কেন? মাফিয়া গার্ল যেভাবে দিনে রাতে আমাকে সাহায্য করে, তাতে মনে হওয়াটাই স্বাভাবিক যে আমি একমাত্র ব্যক্তি। যদি তাই হতো তাহলে আপনি এই বিমানে থাকতেন না, আর আমিও না। সাইবার দুনিয়ায় মানুষগুলো হয়তো আপনাকে মাফিয়া বয় হিসেবে চেনে, কিন্তু রিয়েল লাইফটা তো সম্পূর্ণ আলাদা। আর এতদিনে আশা করি আপনার সে ধারণা হয়ে গেছে। আমার কেন সন্দেহ হচ্ছে যে আমি হয়তো মাফিয়া গার্লের সামনেই বসে আছি? সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এমজি আপনার ব্যাপারে আমাকে খুব সুন্দরভাবে ব্রিফিং দিয়েছেন, এবং আমরা এতক্ষণ যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য হাজারবার নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশনা না মানার ফল কি হতে পারে তা এখন আন্দাজ করতে পারছি আমি। আর হ্যাঁ, এমজির একটা পার্সোনাল লাইফ আছে। তাছাড়া সে যদি এখন আপনার সামনে বসে বকবক করতে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দেশে গিয়ে আপনারা দুইজন কি করবেন না করবেন সেটাকে ঠিক করে দেবে। রাফি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এই চাকরিতে যোগদান করার পর থেকে সন্দেহের বাতিক হয়েছে রাফির। কোনো ধরনের অসংলগ্নতা দেখলেই কেমন যেন সিগন্যাল দেয়। আপনার কৌতূহলবশত প্রশ্নসমূহ বাদে অন্য কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন। রুহিকে মাফিয়া গার্লের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখে রাফি ভেবেছিল হয়তো রুহি বলতে পারবে মাফিয়া গার্লকে, কিন্তু ওকে তো জিলাপির প্যাচ মেরে পাঠিয়ে দিয়েছে রাফির কাছে। চাইলেও কোনো জবাব পাওয়া সম্ভব না, তাই কৌশল অবলম্বন করতে চাইল রাফি। ফোন বের করে *6666# ডায়াল করলো, আর খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল, এটা বুঝতে যে নিজের করা সন্দেহ সত্যি কিনা। কিন্তু রুহির কাছে না কোনো মেসেজ আসে আর না কোনো সিগন্যাল। উল্টো রাফির ফোনে মেসেজটা আসে, I gave you a live assistant cause I have to do my work. She will help you. You don't have to worry. You don't have to worry. রুহি হঠাৎ নড়ে ওঠে, পকেট থেকে ফোনটা বের করে কি যেন চেক করে, তারপর ড্যাব ড্যাব করে রাভির দিকে তাকিয়ে থাকে। রাভি বিব্রত বোধ করে চাহনিটা ইগনোর করতে চাইলেও মুখোমুখি বসে থাকা দুইজন মানুষের চাহনি ইগনোর করা খুবই কষ্টসাধ্য। অগত্যা রুহি নিজেই বলে উঠল, এমজি আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য। সেটা কি আপনার পছন্দ হচ্ছে না? কেন পছন্দ হবে না কেন? তাহলে এটা কি? বলেই রুহি তার মোবাইলটা রাফির দিকে ঘুরিয়ে ধরল। রাফি চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে রুহির স্ক্রিনটা চোখের সামনে নিয়ে আসে।
একটা মেসেজ, হি ইজ ইউর রেসপন্সিবিলিটি টিল নেক্সট ডেস্টিনেশন। ইফ ইউ নেটস মি টিল দেন দ্যাট মিনস ইউ আর নট ডুইং ইউর টাস্ক প্রপারলি। শুড আই রিপ্লেস ইউ? আই হ্যাভ অপশনস। রাফি বড়সড় একটা ঢুক গেলে সামনে বসে মেয়েটা মাফিয়া গেল কিনা সেটা কনফার্ম না হলেও রাফি যে আর চালাকি করতে পারবে না সেটা বোঝে গেল। এমজিকে আমার বিরুদ্ধে রাগিয়ে দিয়ে কি হাসিল করতে চান আপনি? এমনিতেই আপনাকে ডোনারদের ডিটেলস দিতে গিয়েছিলাম জেনে এমজি খেপে গিয়েছিল। তার উপর আজ আবার আমার দায়িত্ব শেষ হোক, তারপর যা ইচ্ছে তাই কইরেন এমজির সাথে। রাফি বদ ছেলের মতো বকাগুলো শুনে বসে থাকে। চাইলেও জবাব দিতে পারতো দাঁত ভাঙা, কিন্তু তর্ক করাটা বুদ্ধিমানের কাজ হবে না ভেবেই চুপ মেরে বসে গেল রাফি। বাকি যাত্রায় টুকটাক কথা হলে লম্বা কনভারসেশন হলো না আর। বেশিরভাগ সময়ই রুহি মোবাইলে অথবা নোটপ্যাডে সময় দিচ্ছিল অথবা জানালা দিয়ে মেঘের উড়াউড়ি দেখছিল। আর রাফি সেই ল্যাপটপটা নিয়ে দেশ ছাড়ার পর ঘটে যাওয়া ঘটনাগুলো আপডেট নিতে থাকলো। বেশ লম্বা যাত্রার শেষে সেই কাঙ্ক্ষিত দেশে ল্যান্ড করলো বিমানটি। রাফি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এটা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয়। আশেপাশের পরিবেশ সেটা বলছে না। এই কোথায় ল্যান্ড করলাম আমরা? অস্ত্র ব্যবসায়ীর পার্সোনাল রানওয়েতে। তাড়াতাড়ি নামতে হবে, কারণ স্যাটেলাইটে এই বিমান ধরা পড়লে পুলিশ মিলিটারি সব একসাথে এখানে চলে আসবে। কিন্তু এখানে ঘটলো আরেক বিপত্তি। এতক্ষণ বিমানের ভিতরে এসিতে কিছু বোঝা যাচ্ছিল না। শহরের তাপমাত্রা একে একে গড়ে, যাকে বলা যায় হাফ কাঁপানো শীত। রুহি মোটামুটি প্রস্তুত থাকলেও রাফি কোনোভাবে এমন পরিস্থিতির জন্য তৈরি ছিল না। রুহি হয়তো বাড়ি থেকে নিজের জন্য একটা জ্যাকেট নিয়ে আসলেও রাফির কাছে তেমন কোনো ছিল না কিছুই। তাড়াতাড়ি নামতে হবে তো বুঝলাম, কিন্তু নামবো কিভাবে? শীতের কোনো কাপড় নেই আমার কাছে, আর এই যে ভয়াবহ ঠান্ডা। রুহি দীর্ঘশ্বাস ছেড়ে উপরে তাকিয়ে বলল, ওফ গড, হোয়াই ইউ ক্রিয়েট বয়েজ, হোয়াই? আমার সাথে জ্যাকেট নেই বলে সোজাসুজি উপরওয়ালার কাছে নালিশ ঠুকে দিলেন। এখানে আসতে হবে, জানলে দেশ থেকে গরম কাপড় প্যাক করে নিয়ে আসতাম। রুহি একটা অদ্ভুত বিরক্তিকর কেয়ারলেস একটা লোক দিয়ে বলে। রিয়েলি? রাফি আর কোনো কথা না বাড়িয়ে পাইলটের চেম্বারের দিকে যায়। কিছুক্ষণ কথা বলার পর সহকারী পাইলটকে হাত দিয়ে বিমানের পিছনের অংশে কী যেন দেখিয়ে দেয়। সহকারী পাইলট বিমানের পিছনের অংশে একটা আলমারির মতো অংশ খুলে রাফিকে বেশ মোটাসোটা একটা জ্যাকেট বের করে দিল। রুহি ততক্ষণে জ্যাকেট পরে নিজের ব্যাকপ্যাক ঘাড়ে করে আর কোমরে ঝোলানো একটা ব্যাগ নিয়ে নামতে তৈরি। রাফিকে মোটা জ্যাকেটটা পরা অবস্থায় দেখে রুহি হেসে দিল। অদ্ভুত সাইজের জ্যাকেটটা, দর্শক সদস্য কেউ না হয় এই ভেবে সে হয়তো এটা কোনো ব্যাপারই না। রাফি ঝটপট ব্যাকপ্যাক করে গাড়ি আর লেদার ব্যাগটা হাতে নিয়ে নেমে পড়ল। ঠান্ডা হয়ে প্রথম ছোঁয়াটা এতটা ভয়াল হবে বুঝতে পারেনি। শীতকাল ভালো লাগতো রাফির, কিন্তু আজ থেকে আর নয়। মানুষ বেঁচে থাকে কিভাবে এত ঠান্ডায়? কিছুদিন পর তুষারপাত শুরু হবে, সেটা দেখতে আরো বেশি সুন্দর। রাফি প্রশ্নের সাথে জবাবের মিল না পেয়ে আর কোনো কথাই বলে না। রুহি আগে আগে হেঁটে যেতে থাকে আর রাফি অনুসরণ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা গ্যারেজে জাতীয় কিছু চোখে বাঁধে দুজনেরই। রুহি হাঁটার ধরন বলে দিচ্ছে গন্তব্য আপাতত এই গ্যারেজটি। রাফি আশেপাশে পরিবেশ চোখ বোলাতে থাকে। গাছপালা এখনও সবুজ হয়ে আছে। এত ঠান্ডায় প্রকৃতির এমন রূপ, গ্রাম অথবা জঙ্গলে বলা যায় এই এলাকাকে। গ্যারেজে অন্য পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, একটা মাত্রই বাড়ি পুরো এলাকাতে। হেঁটে যেতে যেতে পিছন থেকে সাই করে প্রাইভেট জেটটি উড়ে গেল। রোহিত ঝটপট গ্যারেজের কাছে এসে কিছু না বলে রাফির কাছে হাত পাতে। রাফি বুঝতে পারে না যে রুহি কী চায়। নজর পড়ে রাফি গ্যারেজের সাইড ডোরে তালা লাগানো, আর রুহি হয়তো চাবি চাইছে, কিন্তু কেউ তো রাফিকে কোনো চাবি দেয়নি। কি? আমার কাছে কোনো চাবি নেই। রুহি বিড়বিড় করে কি যেন বলতে বলতে রাফির লেদার ব্যাগটি হাতে নিয়ে নিল। ছোট্ট একটা পকেট দিয়ে যেখানে 1-2 পয়সার কয়েন রাখা যায়, সেখানে থেকে 2টা চাবি টেনে বের করলো। রাফি তো নিজেই অবাক, ব্যাগে ওই রকম পিচ্ছে একটা পকেটে এমন জরুরি চাবি থাকতে পারে তা যে কারো ভাবনা চিন্তার বাইরে থাকাটাই স্বাভাবিক। রুহি চাবি নিয়ে গ্যারেজের তালাটা খুলে ফেলল। ভিতরটা এমন অন্ধকার যে নাকের সামনে কিছু থাকলেও দেখতে পাওয়া যাচ্ছে না। হাদারামের মতো দাঁড়িয়ে না থেকে আলোর সুইচটা খুঁজে বের করা যাচ্ছে না? দরজার আশেপাশেই থাকার কথা। রাফি দরজার পাশে হাত বাড়াতেই আলোর সুইচটা পেয়ে যায়। অন করে দেয় সুইচটা। বেশ ভালো জিনিসপত্র রয়েছে মেকানিক্সের, আর পর্দা দিয়ে ঢাকা এক একটা গাড়ি।
রাফি এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে ফেলে। বেশ চকচকে গাড়িটা, দেশের নামকরা ব্র্যান্ডের। রুহির কাছে থাকা অন্য চাবিটা দিয়ে গাড়ির দরজা খুলে রাফিকে ড্রাইভ করতে বলল। রাফি সিটবেল্ট বেঁধে রুহির কাছে গন্তব্যে জানতে চায়। রুহি গাড়ির জিপিএসের লোকাল ভাষায় একটা ঠিকানা ইনপুট করে দিয়ে সিটবেল্টটা বেঁধে নিল। রাফি আর কথা না বাড়িয়ে গাড়িটা স্টার্ট দিল। বেশ লম্বা যাত্রা, তাই রাফি যেন ড্রাইভ করতে ঘুমিয়ে না পড়ে সেজন্য রুহি মাঝে মাঝে বিভিন্ন প্রসঙ্গ টেনে কথা বলতে লাগলো। রাফি প্রসঙ্গ ঘুরিয়ে যতবারই মাফিয়া গার্ডের নাম নিয়েছে ঠিক ততবারই রুহি প্রসঙ্গটা এড়িয়ে গেছে। অবশেষে গন্তব্যে পৌঁছায় রাফি এবং রুহি। এখানে রাখতে হবে। রাফি গাড়ি পার্ক করে রাখে একটা ক্যাফের পার্কিংয়ে। রুহি গাড়ি থেকে নেমে গাড়ির চাবি চায় রাফির কাছে। রাফি গাড়ি থেকে জিনিসপত্র বের করে লক করে দেয়। গাড়িটা আর চাবি তুলে দিয়েই রুহির কাছে। এখানেই অপেক্ষা করুন, কোথাও যাবেন না। রুহি ক্যাফের ভিতরে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসে। অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে সাহায্য নেওয়া শেষ হলো, এখন আমরা আমাদের মতো। আমরা আমাদের মতো তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? রুহি রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গাড়ির কাছে লিফট চায়। গাড়ির ড্রাইভারের সাথে লোকাল ভাষায় কথা বলে রুহি। ড্রাইভারকে খুব বেশি খুশি মনে হলো। আর রুহিকে এই মেয়ে মানুষ ফুসলাতে ওস্তাদ, কি না কি বলে ড্রাইভারকে পড়িয়ে ফেললো গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। রুহি সামনে ড্রাইভারের পাশের সিটে বসলো আর রাফি বসলো পিছনে। রুহি আর ড্রাইভার দুজনে লোকাল ভাষায় ঘোষ গল্প মেতে ওঠে। আর লোকাল ভাষায় কিছু বুঝতে না পারে রাফি বসে বসে জানালা দিয়ে প্রকৃতি দেখতে থাকে। আসলে অনেক কিছু জানা বাকি রাফি, অনেক কিছু করাও বাকি। রুহি আর ড্রাইভারের গল্প জমে উঠেছে, এদিকে রাফি গাড়ির পিছনে বসে ভাবনা জগতে হারিয়ে যাচ্ছে। মা বাবাকে দেখা হয় না অনেক দিন, কথা বলা পর্যন্ত বন্ধ। কোথায় আছে কিভাবে আছে কোনো খোঁজই জানে না রাফি। বিয়ের পর কত ধরনের ঝাঁকি ঝামেলা পোহাতে হচ্ছে তুহা মেয়েটাকে। এমন আরও হাজারো প্রসঙ্গ একের পর এক রাফির মনে কড়া নেড়ে চলেছে। ভাবনা ঘোর কাটতে না কাটতেই গাড়িটা ব্রেক কষে। চলে এসেছি, নামতে হবে। রাফি ঘোর কেটে যায়, আশেপাশে চোখটা ঘুরিয়ে দেখতে থাকে। কি হলো, নামুন। রাফি চট করে ব্যাগগুলো কাঁধে তুলে নিয়ে নেমে পড়ে। মোটামুটি ঘিঞ্চি মফস্বল শহর বলতে যাব যায়। রাস্তা আর স্থাপনাগুলো দেখলে আন্দাজ করে যে এই শহরটি অনেক পুরাতন, আধুনিক শহর থেকে বেশ দূরে। রাফির এই পুরাতন ধাঁচের শহরই বেশি পছন্দ, কিন্তু রহস্য হলো কম বেশি সবগুলো গাড়ি বাড়ি তিনতলা আর দেখতে একই রকম। গলি রাস্তার মুখ সবই একই রকম। সাথে সাথে চলুন, না হলে হারিয়ে যাবেন, আর এখানে হারালে খুঁজে পাওয়া মুশকিল হবে। সবকিছু একই রকম লাগছে কেন? কারণ সবকিছু একই রকম। শহরটি যিনি গড়ে তুলেছিলেন তিনি ধাঁধা পছন্দ করতেন হয়তো খুব, তাই পুরো শহরটাকে একটা গোলক ধাঁধার মতো করেই তৈরি করেছিলেন। রুহি হাঁটতে হাঁটতে কথাগুলো বলতে থাকে। রুহি পিছন পিছন চলতে থাকলো। রাফি রুহিকে যতই দেখে ততই অবাক হয়। এত হালকা দুটো ব্যাগ, যার একটাতে ল্যাপটপ আর একটাই নোটপ্যাড থাকবে হয়তো, আর অন্যটিতে বাদবাকি অ্যাক্সেসরিজ বা যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছোট। এত কম জিনিসপত্র নিয়ে কোনো মেয়েকে এত লম্বা পথ সফর করতে এর আগে কখনো দেখেনি রাফি। রুহি হয়তো এর আগে বেশ কয়েকবার এখানে এসেছে, কারণ যে গতিতে হাঁটছে তাতে বোঝাই যায় এই গোলকধাঁধার প্রতিটা ইট উঠছি না। রাফির মাথা চক্কর দেওয়ার উপক্রম হলো। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সার্কেল হয়ে কেমন যেন চক্কর কাটছে সে নিজেও জানে না। সাধারণত মানুষ প্রথমবার যদি কোনো পথে চলতে থাকে তাহলে চেষ্টা করে আশপাশটা একটু চিনে নিতে, যেন ফিরতি পথে না হারিয়ে যায়। কিন্তু এটা এমন এক গোলকধাঁধা যে কোনোভাবে মনে রাখার কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে গোলকধাঁধায় ঘুরবাক খেতে খেতে অবশেষে রুহি থামলো একটা বাড়ির সামনে। অবিকল দেখতে আশেপাশে আর 15-10টা বাড়ির মতনই। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির প্রধান ফটকে সেই মাধানত্তার আমলের তালা ঝুলছে। রুহি তার ব্যাগ থেকে চাবিটা বের করে দরজাটা খুলে ফেলল। ভিতরে ঢুকে বাতি জ্বালালো। রুহি আর রাফিকে ভিতরে আসতে বলে। রাফি ভিতরে আসলে রুহি দরজাটা লাগিয়ে দিয়ে রাফিকে ড্রয়িং রুমে নিয়ে যায়। রাফিকে সোফাতে বসতে দিয়ে রুহি ফায়ারপ্লেস আগুন জ্বালাতে লেগে পড়ে। একদম পুরাতন সিস্টেমে একের পর এক কাঠ সাজিয়ে আঙুল সমান লম্বা সাইজের দেশলাই কাঠি দিয়ে আগুনটা ধরিয়ে দিল। রুহি কর্পট হাতের কাজ দেখে এটা বোঝা যায় যে সেই কাজ রুহি আগেও অনেকবার করেছে। রুহি উঠে দাঁড়ায় রাফির দিকে তাকিয়ে। এটা আপনার সেফ হাউস, এখানে কেউ আপনাকে খুঁজতে আসবে না, এখানে নিরাপদ আপনি। কিন্তু এটা আমার বাড়ি নয়, আমাকে বাড়ি যেতে হবে।
আমি বাড়ি যাব। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করেন, তারপর বাড়ি যাওয়ার কথা মাথায় তুলে নিয়েন। আপাতত নিজের পিঠ বাঁচান। এখন আসেন, আপনার রুম দেখিয়ে দিই। বলেই রাফিকে দোতলায় নিয়ে যায় রুহি। এতটা রুমের দরজা খুলে দিয়ে আলো জ্বালিয়ে দেয় রাফি। রাফি রুমে প্রবেশ করলে রুহি বাইরে থেকে বলতে থাকে, এটা আপনার রুম, ফ্রেশ হয়ে নিন। 30 মিনিটের ভেতর নিচে চলে আসুন। রাফি কোনো কথা বলে না। একটা ছোটোখাটো ট্র্যাডিশনাল বেডরুম, ঘরের ভিতর সব আসবাবপত্র কাঠের, এমনকি মেঝেটাও। রাফি ঘুরে ফিরে রুমটা দেখতে দেখতে চোখ আটকায় বিছানার পাশে রাখা 2টি ব্যাগের দিকে। ব্যাগ 2টি রাফিডি বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল ট্রেনিংয়ের উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে ল্যান্ড করা বিমানের কার্গোতে রয়ে গিয়েছিল ব্যাগ দুটো। মাফিয়া গার্ল বলেছিল ব্যাগগুলো নিয়ে না ভাবতে, কিন্তু সময়ের প্রয়োজনে ব্যাগের আশায় ছেড়ে দিয়েছিল রাফি। কিন্তু ব্যাগগুলো এখানে এলো কিভাবে? তাহলে কি মাফিয়া গার্ল আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে শেষমেশ রাফি এখানে উঠবে? বিষয়গুলো ভাবতে ভাবতে জামা কাপড়ের ব্যাগটা খুলে রাফি নিজের শরীরে কাপড়গুলো ঝেড়ে ফেলার দরকার। গত কয়েকদিন ধরে ব্যাকপ্যাকে থাকা জামা কাপড়গুলো রোটেশনে পড়তে পড়তে বেহাল অবস্থা হয়ে গেছে। ব্যাগের ভিতরে ভাঁজ করা কাপড়গুলো দেখে তুহার কথা মনে পড়ে রাফির। মেয়েটা পুরো রাত জেগে কাপড়গুলো গুছিয়ে দিয়েছিল। এক সেট কাপড় আর তোয়ালে নিয়ে ঝটপট চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ একটা গোসল দিয়ে বাইরে আসে রাফি। তোয়ালে বিছানায় ফেলতে গিয়েও না ফেলে স্ট্যান্ডের উপর ঝুলিয়ে দেয়। ততক্ষণে রুহি নিচ থেকে ডাক দেয়। রাফি নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে হালকা পাতলা নাস্তা সাজানো। রুহি ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে টেবিলে রাখছে। মেয়েটা তার কাপড় বদলে ফেলেছে। মেয়েটা কাপড় চোপড় পেল কোথায়? যে ব্যাগটা বই এনেছে তাতে তো ওর শীতের কাপড়টাই ধরার কথা নয়। প্রশ্ন করতে যাবে আর তখনই, এটা আমার দ্বিতীয় বাড়ি, এখানে আমার মাঝে মধ্যেই আসা পড়ে, তাই এক্সট্রা ব্যাগেজ টানার দরকার পড়ে না। রাফি ভেবেচেকা খেয়ে যায়। এই মেয়ে কি মাইন্ড রিড করতে পারে নাকি? প্রশ্ন করার আগে উত্তরটা দিতে থাকে। তখন রুহি একটা হেয়ালি দীর্ঘশ্বাস নিয়ে রাফির দিকে তাকায়। আমি মাইন্ড রিডার নই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। রাফি পুরো তপ দেখিয়ে বসে পড়ে ডাইনিং টেবিলে পাতানো চেয়ারে, স্বাভাবিকতা রাখতে। না, ভাবলাম হয়তো আপনার কিউরিসিটি জাগতে পারে, তাই আগে থেকে জবাব দিয়ে দিলাম। খাবার দেখিয়ে বলল। নিন, শুরু করুন। রাফি আর কথা না বাড়িয়ে গালের ভিতরে রুটি গুজে দিয়ে চাবাতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে নিজের প্লেট ধুয়ে জায়গা মতো রেখে দিয়ে রাফি রুমে সিঁড়ি ধরলে রুহি বাতাসা দেয়। উপরে কোথায় যাচ্ছেন? উপরে শুধুমাত্র বেডরুম রয়েছে, আপনার অফিস নিচে। রুহির কথায় থমকে গেল রাফি। অফিস? কিসের অফিস? রুহি রাফিকে অনুসরণ করতে বলে স্টোর রুমে বরাবর। স্টোর রুমের দরজা খুলে নিজের পাপোশ সরিয়ে দেয়। রাফি পেছন থেকে পাশাপাশি নিচে ডিজিটাল বায়োমেট্রিক লক দেখতে পায়। এত পরিবর্তন বাড়িতে এমন একটা হাই লক দেখে রাফির কপালটা কুঁচকে যায়। রুহি পাসওয়ার্ড ও বায়োমেট্রিক থাম্বপ্রিন্ট দিয়ে লক ওপেন করে। স্টোর রুমের পিছনে একটা খট করে আওয়াজ হয়। রুহি পাপোশটা আগের জায়গায় সরিয়ে রেখে স্টোর রুমের পেছনে চলে যায় আর রাফিকেও আসতে বলে। রাফি রুহিকে অনুসরণ করতে করতে স্টোর রুমের পিছনে চলে যায়। একটা ট্যাপ ডোর খোলা রয়েছে আর একটা সিঁড়ি নেমে গেছে নিচে। রুহি একটা সুইচ অন করে আলো জ্বালিয়ে ফটাফট নিচে নেমে যেতে থাকে আর রাফির চোখ আসমানে উঠে যায়। মারাত্মক আমলের বাড়ির বেসমেন্ট, মাঝারি আকারের কম্পিউটার ল্যাব। যে কোনো কম্পিউটারের গিকের জন্য এমন একটা ল্যাব স্বর্গের সমান। শীতাতপ নিয়ন্ত্রিত পুরো রুম, আর রুমে ঢুকলে কেউ বুঝবে না যে এটা কোনো ধরনের বাড়ির নিচে অবস্থিত। পৃথিবীতে এমন ওয়েল ইকুইপড ল্যাব আর দ্বিতীয়টি নেই। এমজি এই ল্যাবটি আপনার জন্য সাজিয়ে রেখেছে। এখানে বসে আপনি আপনার সব কাজ করতে পারবেন। এমজি আপনার ল্যাপটপ অ্যানালাইসিস করে ল্যাপটপের সকল কাস্টম সেটিংস ও সফটওয়্যার ক্লোন করে এই পিসির সিস্টেমে দিয়ে দিয়েছেন, যেন এটা ব্যবহারে আপনার কোনো সমস্যা না হয়। হার্ড ড্রাইভ এগিয়ে দিয়ে বলল। নিন, আপনার কাজ শুরু করুন। রাফি হার্ড ড্রাইভটা নিয়ে বলল। ব্যাংকার থেকে এই ড্রাইভ নিয়ে ঘুরছি, কি আছে এতে? পিকাচু এর বেটা ভার্সন, একদম র ডেটা। পিকাচু? অস্ত্র ব্যবসায়ী পিকাচুকে দিয়ে দিল, সাথে আনকাট ডায়মন্ড, সাথে কয়েক হাজার কিলোমিটার বিমান আর রোড ট্রিপ। কেন করলো সে?
সেটা এমজি বলতে পারবে। আমাকে বলা হয়েছে যতটুকু ততটুকুই আপনাকে জানালাম। আপনার কাজ এখন পিকাচুকে ডেভেলপ করে আরও বেশি কর্মক্ষম করে তোলা। বেটা ভার্সনের পিকাচুর কি কি সমস্যা আছে তা হয়তো ব্যাংকার টাওয়েলই বুঝতে পেরেছেন। এখন কাজে লেগে পড়েন। সিস্টেম ক্যাপাসিটি পিকাচুকে অ্যাডাপ্ট করার জন্য যথেষ্ট। এছাড়া নেটওয়ার্ক সিস্টেমও মডিফাইড, চাইলে চেক করে কাজ শুরু করতে পারেন।